তোমাদের সকলের অনুরোধে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞানের সাজেশন নিয়ে আজকের এই ভিডিও। তবে মূল সাজেশনে যাওয়ার আগে আমি তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমেই বলবো, দেখো তোমাদের নিউট্রিশনের যে সিলেবাসটি রয়েছে, সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, কাজেই সাজেশন প্রশ্ন সংখ্যাটাও কিন্তু অনেকটাই বেশি। তোমাদের 5 থেকে 6টি অধ্যায় রয়েছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে কম বেশি 40 থেকে 50টা প্রশ্ন রাখতেই হচ্ছে, কারণ যেহেতু এইবারে নতুন প্রশ্ন প্যাটার্নে আর নতুন সিস্টেমে পরীক্ষা হচ্ছে, সুতরাং প্রশ্ন কিভাবে এলিমিনেট করবো বা বাদ দেবো সেটা কিন্তু বুঝে উঠতে পারা যাচ্ছে না। তাও গুরুত্বের নিরিখে যে সকল প্রশ্নগুলো সবচেয়ে এগিয়ে, যে সকল প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। মূল সাজেশনে যাওয়ার আগে আমি আমার তরফ থেকে তোমাদের জন্য বেস্ট 20টি প্রশ্ন আগে আলোচনা করব। তবে তার আগে তোমাদের কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিতে হবে। তো কি 20টা প্রশ্ন করবে আমি বলে দিই, এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরবো, কারণ প্রশ্নগুলো যদি আমি মুখে বলি তাহলে হয়তো তোমরা লিখতে পারবে না বা বুঝে উঠতে পারবে না। সেক্ষেত্রে আমি যদি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরি তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে, কারণ যেহেতু তোমাদের হাতে আর টাইম বেশি নেই। তো কি প্রশ্ন করবে একটু শুনে রাখো। প্রথম 20টা প্রশ্ন, বেস্ট 20টা প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। প্রথম প্রশ্ন, জৈব অনুঘটক কাকে বলে বা কোনটিকে বলা হয়? যেটি অপশনে থাকবে তার মধ্যে সঠিক উত্তর হবে উৎসেচককে বলা হয়। 2 নম্বর প্রশ্ন, সিদ্ধ শ্বেতসারের ওপর কোন উৎসেচক ক্রিয়া করে? উত্তর হবে টায়ালিন। 3 নম্বর প্রশ্ন, অধিকাংশ উৎসেচকের পরম তাপমাত্রা কত? উত্তর হবে 37 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর প্রশ্ন, ফ্যাট বিশ্লেষণে সাহায্যকারী উৎসেচক কোনটি? উত্তর হবে লাইপেজ। 5 নম্বর প্রশ্ন, একটি কো এনজাইমের উদাহরণ দাও। উত্তর হবে এনএডি। আচ্ছা, এটা কি সম্পূর্ণ নাম করতে হবে? না, সম্পূর্ণ নাম করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু এনএডি নামটাই মনে রাখবে। 6 নম্বর প্রশ্ন, এনজাইমের প্রোটিন অংশকে কি বলে? উত্তরটা হবে অ্যাপো এনজাইম। 7 নম্বর প্রশ্ন, উৎসেচকের সঙ্গে যুক্ত অপ্রোটিন অংশকে কি বলা হয়? উত্তরটা হবে কোফ্যাক্টর বলা হয়। 8 নম্বর প্রশ্ন, টিপিপি এর পুরো নাম কি? উত্তর হবে থায়ামিন ফসফেট। 9 নম্বর প্রশ্ন, এটা তোমার সাইডোফসফেট হবে, ঠিক আছে, ফাইডোফসফেট। 9 নম্বর প্রশ্ন, উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কি বলে? উত্তরটা হবে প্রস্থেটিক গ্রুপ। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, লালার রসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম? উত্তর হবে লাইসোজোম। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, একটি রেগুলেটরি উৎসেচকের নাম লেখো। উত্তর হবে হেক্সোকাইনেজ। 12 নম্বর প্রশ্ন, ডিমের সাদা অংশ পরিপাকের জন্য কোন প্রকার উৎসেচক প্রয়োজন? উত্তরটা হবে প্রোটিওলাইটিক। এরপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন, টায়ালিন কি প্রকার উৎসেচক? উত্তরটা হবে অ্যামাইলোলাইটিক। 14 নম্বর প্রশ্ন, গ্লুকোজের সক্রিয় পরিবহনে সাহায্য করে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু একেবারে আসার মতো। উত্তরটা হবে Na+ আয়ন। 15 নম্বর প্রশ্ন, উৎসেচকের মাইকেলস মেন্টেন সমীকরণ, ভীষণ গুরুত্বপূর্ণ, সমীকরণটি কি? উত্তর হবে কি? উত্তর হবে Vmax সাবস্ট্রাক্ট বাই Km+S। মানে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝেছো যখন পড়েছো, সাবস্ট্রাক্ট এবং ভি ম্যাক্সিমাম গতিটা। তো যাই হোক, ওই মাইকেলস মেন্টেনের যে সমীকরণটি আছে সেটা খুব ভালো করে মনে রাখবে, এবং সেই সমীকরণে কোনটিকে কি বলা হচ্ছে। 16 নম্বর প্রশ্ন করবে, উৎসেচকের অনুঘটন ক্রিয়ায় বাধা দানকারী পদার্থটিকে কি বলে? উৎসেচক হবে উত্তরটা হবে তোমার ইনহিবিটর বলে। 17 নম্বর প্রশ্ন, ট্রিপসিনের পো এনজাইম কি? উত্তরটা হবে ট্রিপসিনোজোম। ইসি নাম্বার এর পুরো নাম কি? ইসি, ক্যাপিটাল ই ক্যাপিটাল সি এর পুরো নাম কি? উত্তরটা হবে এনজাইম কমিশন নাম্বার। 19 নম্বর প্রশ্ন, একটা মিশ্র উৎসেচকের উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা হবে ইরেপসিন। 20 নম্বর প্রশ্ন, কোন উৎসেচককে সর্বপ্রথম কেলাসিত করা সম্ভব হয়েছিল? উত্তরটা হবে ইউরিএচ। এই ছিল তোমাদের 20টি প্রশ্ন। এবার আমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো। সেখানে অনেকগুলি প্রশ্ন থাকবে, তাহলে কি আমাকে এত প্রশ্ন মুখস্থ করতে হবে সাজেশন হিসাবে? না, সেখানে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমি যেগুলোকে বাছাই করে তোমাদের বলবো সেই প্রশ্নগুলো তুমি কিন্তু পড়ে যাবে।
তো কি কি প্রশ্ন রয়েছে চলো দেখে নেওয়া যাক। একেবারে প্রথম অধ্যায় পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত প্রক্রিয়া। এখান থেকে আমরা কি কি করব। প্রথম, এনজাইম কি। এনজাইম কি অর্থাৎ এগুলো কিন্তু তোমাদের এরকম ধরে প্রশ্ন দেবে না, এনজাইম হলো তারপর অপশন দেবে। তো সেক্ষেত্রে একটা জৈব অনুঘটক, যেটা আমি প্রথমেই বললাম, এটা কিসের তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, এনজাইমের একটা বৈশিষ্ট্য নিজে পরিবর্তিত না হয়ে বিক্রিয়া ত্বরান্বিত করে। তোমাদেরকে বলে রাখছি, যে যে টপিকগুলো আমি তুলে ধরেছি সেই প্রত্যেকটা টপিক যদি তুমি সঠিকভাবে পড়ে যাও, তোমার সত্য মিথ্যা হোক, বিবৃতি ব্যাখ্যা হোক, তোমার কোনো জায়গায় কিন্তু আটকাবে না। আর যদি তুমি বাছাই করে পড়া করো তাহলে তুমি সেক্ষেত্রে কিন্তু সব প্রশ্ন নাও পেরে উঠতে পারো। কো এনজাইম কি। কো এনজাইমটা কি, এনজাইম কার্যকারিতায় সহায়ক জৈব অণু। কো ফ্যাক্টরটা কি, এনজাইম সক্রিয় করতে সহায়ক ধাতব আয়ন। তাহলে যদি একটা কো ফ্যাক্টরের নাম বলে তখন তুমি বলবে Na+, যেটা আমি বললাম। প্রস্থেটিক গ্রুপ, এটা করবে। প্রস্থেটিক গ্রুপটা হচ্ছে স্থায়ীভাবে যুক্ত থাকা অপ্রোটিন অংশ। ঠিক আছে, আচ্ছা এরপর এইখান থেকে যে যে প্রশ্নগুলো আমি মার্ক করছি সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। 9 নম্বর প্রশ্নটা দেখো, রেগুলেটরি এনজাইম কি। এই প্রশ্নটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নটা হচ্ছে বিপাক ক্রিয়ায় গতি নিয়ন্ত্রণকারী এনজাইম। ঠিক আছে, আচ্ছা একটা মেটাবলিক এনজাইমের উদাহরণ, এটা হচ্ছে হেক্সোকিনেজ, ডিহাইড্রোজেনেজ, যে কোনো একটা করবে, তুমি দুটোই মুখস্থ করবে। ঠিক আছে, আচ্ছা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে শক্তি ব্যবহার করে ঘনত্বের বিপরীতে পরিবহন, আর প্যাসিভটা হচ্ছে শক্তি ছাড়া ঘনত্বের অনুকূলে পরিবহন। আচ্ছা তারপর হচ্ছে এনজাইমের কার্যক্ষমতা কিসের উপর নির্ভর করে, উত্তর হবে পিএইচ ও তাপমাত্রা। তারপরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, লক অ্যান্ড থিওরি মানে তালাচাবি মতবাদ কে প্রস্তাব করেন, উত্তর হবে বিজ্ঞানী এমিল ফিশার। ঠিক আছে, তারপর ইনডিউসড ফিট থিওরি কে দেন, উত্তর হবে ড্যানিয়েল কসল্যান্ড। ঠিক আছে, আচ্ছা ক্যাটালিস্ট কি, ক্যাটালিস্ট হচ্ছে যে পদার্থ বিক্রিয়াকে ত্বরান্বিত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এনজাইম, এই যে 22 নম্বর প্রশ্ন, অ্যামাইলেজ কোন খাদ্যকে ভাঙে, উত্তর হবে স্টার্চ বা মল্টোজকে। পেপসিন কিসে ভাঙে, উত্তর হবে প্রোটিনে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কোন কোন প্রশ্নগুলি করবে। ডিফিউশনের উদাহরণ, ডিফিউশন হচ্ছে ফুসফুসে O2 ও CO2 এর বিনিময়। এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উদাহরণ Na+ আর K+ পাম্প। ঠিক আছে, এনজাইমের প্রোটিন অংশকে কি বলে, অ্যাপো এনজাইম। আচ্ছা তারপর দেখো, তারপর তোমরা করবে এই যে 32 নম্বর, Mg2+ কোন ধরনের পদার্থ হিসাবে কাজ করে, কোফ্যাক্টর। ঠিক আছে, একটা প্যাসিভ ট্রান্সপোর্টের উদাহরণ O2 প্রবেশ কোষে। ঠিক আছে, এনজাইমের গতি পরিমাপের একক, উত্তর হবে ইউনিট। এই প্রথম এক দুটো চ্যাপ্টার কিন্তু একটু বড়, ঠিক আছে, একটু কঠিন, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু পড়তেই হবে। আচ্ছা পেপসিন কোন পিএইচ তে সক্রিয় থাকে, উত্তর হবে অ্যাসিডিক। পিএইচ এর মানটা মনে রাখবে 1.5 থেকে 2। আর ট্রিপসিন কোন পিএইচ এ সক্রিয় থাকে, উত্তর হবে অ্যালকালাইন, পিএইচ এর মান হচ্ছে 7.5 থেকে 8.5। ঠিক আছে, এনজাইম অ্যাক্টিভ সাইট কি, এনজাইম অ্যাক্টিভ সাইট হচ্ছে যেখানে সাবস্ট্রেটে যুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা এই যে আমি তোমাদেরকে বললাম যে সমীকরণটা করবে মাইকেলস মেন্টের সমীকরণ, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। এই যে ভি ম্যাক্স, বারবার বললাম ভি ম্যাক্সটা কি, ভি ম্যাক্সটা হচ্ছে সর্বোচ্চ বিক্রিয়ার হার। আর মাইকেলস ধ্রুবক কি নির্দেশ করে, ধ্রুবক যেটা নির্দেশ করে সেটা হচ্ছে সাবস্ট্রেট ঘনত্ব, যেখানে বিক্রিয়া হার যেটা অর্ধেক হয় সেটাকে। ঠিক আছে, ইনহিবিটর হচ্ছে এনজাইমের কার্যকারিতা কমায় এমন পদার্থ। ঠিক আছে, আচ্ছা চলো আর কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে দেখো। এখান থেকে তোমরা কয়েকটা জিনিস করে রাখবে, যেমন ধরো এই যে অসমোসিসের দ্রাবকের গতি কোন দিকে হয়, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে। ডিফিউশনের শক্তি কাজে লাগে কি, না, সত্য মিথ্যা হিসাবে দিতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের শক্তি লাগে কি, হ্যাঁ লাগে। কোন শক্তি লাগে, এটিপি লাগে। ঠিক আছে, প্যাসিভ ট্রান্সপোর্টের শক্তি লাগে কি, না, প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো শক্তি লাগে না। এই কটা প্রশ্ন তোমরা আপাতত ফার্স্ট অধ্যায় থেকে পড়বে, তবে তোমাদের উৎসেচক এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। সুতরাং উৎসেচক সংক্রান্ত যত প্রশ্ন আছে তোমরা কিন্তু চেষ্টা করবে করে যাবার, যদি সময় থাকে তোমার হাতে। এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যেখানে রয়েছে খাদ্যের ভাঙন, পরিপাক ও শোষণ। এখান থেকে কি করবে দেখো, প্রথমেই এলিমেন্টারি ক্যানেল কি, উত্তরটা হবে খাদ্য হজম ও শোষণের জন্য বিশেষ নালী ব্যবস্থা। আর এলিমেন্টারি যে ক্যানেল সেটা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে, উত্তর হবে মুখ গহ্বর থেকে মলদ্বার পর্যন্ত। এলিমেন্টারি ক্যানেলের অংশ কয়টি, 7টি। ঠিক আছে, এবার প্রত্যেকটা যে অংশ, প্রত্যেকটা অংশের কাজ কিন্তু মুখস্থ করবে। কি কি অংশগুলো আছে, এই যে প্রত্যেকটা অংশের কাজের মধ্যে কিন্তু দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। এই যে অন্ননালীর কাজ কি, পাকস্থলীর কাজ কি, ক্ষুদ্রান্ত্রের কাজ কি, বৃহদান্ত্রের কাজ কি, মলাশয়ের কাজ কি, মলদ্বারের কাজ কি, প্রত্যেকটা কিন্তু মুখস্থ রাখবে। আচ্ছা লালারস কোথা থেকে খরিত হয়, উত্তর হবে লালাগ্রন্থি থেকে।
লালারসে কোন এনজাইম থাকে ভালো করে মনে রাখবে, এটা অ্যামাইলেজ থাকে। লালারসের পিএইচ 6.8, ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা এই জায়গায় একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, কোনো বইতে 6.8 আছে, কোনো বইতে 6.6 আছে। তো এগুলো তোমাদের কিছু না, এগুলো তোমরা অপশনে দেখবে, যেটা সবচেয়ে কাছে হবে সেটা তুমি সঠিক করে আসবে। পাক রস কোথা থেকে আসে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আসে। ভিডিও কিন্তু বড় হবে, বারবার বলছি তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে। পাক রসের প্রধান উপাদান কি, উত্তরটা তোমরা HCl করবে। এছাড়া যদি HCl অপশনে না থাকে পেপসিন, রেনিন বা মিউকাস যেগুলো থাকবে সেগুলোই করবে। পাক রসের পিএইচ 1.5 থেকে 2.5। পেপসিন কিসে ভাঙে, প্রোটিনকে পেপটাইডে, ঠিক আছে, মানে পেপসিনের প্রোটিনকে পেপটাইডে ভেঙে দিতে সাহায্য করে। রেনিনের কাজ দুধের কেজিন জমাট বাঁধানো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, ঠিক আছে। HCl এর কাজ ব্যাকটেরিয়া ধ্বংস করা। অগ্নাশয়ের রসকে কি বলে, ভীষণ গুরুত্বপূর্ণ, প্যানক্রিয়াটিক জুস। এই প্রশ্নকে ঘুরিয়েও দিতে পারে, ঠিক আছে, বলে দেবে প্যানক্রিয়াটিক জুস বলা হয়। নিচে 4টি অপশন দিয়ে দেবে, তোমাকে ওখানে অগ্নাশয়ের রসকে সঠিক উত্তর করতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে কি কি এনজাইম থাকে, ট্রিপসিন থাকে, অ্যামাইলেজ থাকে, লিপেজ থাকে, ঠিক আছে, এই উৎসেচকগুলো থাকে। আচ্ছা এটা মনে রাখবে, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কি ভাঙে, উত্তর হবে স্টার্চকে মল্টোজে ভাঙে, ঠিক আছে। আচ্ছা 28 নম্বর প্রশ্নটা করবে, মল্টেজ কি ভাঙে, উত্তর হবে গ্লুকোজকে ভাঙে। ল্যাকটোজ কি ভাঙে, ল্যাকটোজকে গ্লুকোজ ও গ্যালাক্টোজে ভাঙে, ঠিক আছে। আচ্ছা 31 নম্বর প্রশ্নটা করবে, পিত্তরস কোথা থেকে আসে, উত্তর হবে লিভার থেকে আসে, ঠিক আছে। আচ্ছা পিত্তরসের প্রধান উপাদান কি, উত্তর হবে পিত্ত লবণ। এর কাজটা কি, চর্বিকে ইমালসিফাই করে ভাঙতে, তুমি মনে রাখবে চর্বিকে ভাঙতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা পিত্তরসে কি এনজাইম থাকে, উত্তর হবে না, পিত্তরসে কোনো এনজাইম থাকে না। আচ্ছা কার্বোহাইড্রেট হজম কোথায় শুরু হয়, উত্তর হবে মুখ গহ্বরে, যেখানে প্রথম প্রবেশ করে, ঠিক আছে। প্রোটিন হজম কোথায় হয়, প্রোটিন হজম শুরুটা কোথায় হয়, শেষটা কোথায় হয়, শুরুটা হয় পাকস্থলীতে প্রোটিন হজম, আর ক্ষুদ্রান্তে শেষ হয়, ঠিক আছে। ফ্যাট হজম কোথায় শুরু হয়, ফ্যাট হজমটা শুরু হয় ক্ষুদ্রান্তে, যেখানে প্রোটিন শেষ সেখানে ফ্যাট শুরু, উত্তরটা হচ্ছে পিত্তরস ও লিপেজ দ্বারা হয়। আর ফ্যাট হজমের চূড়ান্ত উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা এটা মনে রাখবে 44 নম্বরের, হজমের পর গ্লুকোজ কোথায় শোষিত হয়, উত্তর হবে স্মল ইন্টেস্টাইন দ্বারা রক্তে শোষিত হয়, ঠিক আছে। আচ্ছা আর কি কি প্রশ্ন করবে দেখো, এই যে অন্ত্রের যে ভিলির কাজ কি, ঠিক আছে, ভিলির কাজ হচ্ছে শোষণের ক্ষেত্র বাড়ানো। আর 47টাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষুদ্রান্তের কোন অংশের শোষণ বেশি হয়, উত্তর হবে জেজুনাম ও ইলিয়ামে, ঠিক আছে। বৃহদান্ত্রের শোষিত প্রধান উপাদান কি, উত্তর হচ্ছে জল আর খনিজ লবণ, এগুলো মনে রাখবে। এইবার চলে যাব আমরা, তোমাদেরকে প্রথমত বললো পৌষ্টিক গ্রন্থির যে বিভিন্ন অংশ আছে, প্রত্যেকটা কাজ কোন জায়গা থেকে কোন রস খরিত হয়, কোন রসের মধ্যে কি থাকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশিগুলো পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে। এবার আসবো আমরা তৃতীয় অধ্যায়, খাদ্যের ব্যবহার, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট ও বিপাক, এই জায়গা থেকে, ঠিক আছে। এইখানে দেখো কি কি করবে, প্রথমত করবে যে মেটাবলিজম কি, এটি কয় প্রকার, দুই প্রকার হয়, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। অ্যানাবলিজম কি আর ক্যাটাবলিজম কি, এই জায়গাটা করলে, অ্যানাবলিজমটা হচ্ছে জটিল অণু তৈরি প্রক্রিয়া, আর ক্যাটাবলিজমটা হচ্ছে জটিল অণু ভাঙন প্রক্রিয়া, দুটো কিন্তু বিপরীত প্রক্রিয়া। মেটাবলিজম কোথায় ঘটে, উত্তর হবে কোষে। শক্তি উৎপাদনের মূল অণু কোনটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো, উত্তর হবে এটিপি। মাইটোকন্ড্রিয়া কি নামে পরিচিত, এটা তো আমরা প্রত্যেকেই পড়েছো, উত্তর হবে সেল হাউস বা কোষের শক্তিঘর নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 11 নম্বর, কার্বোহাইড্রেট বিপাকের প্রাথমিক ধাপ কোনটি, উত্তর হবে গ্লাইকোলাইসিস। 12 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, উত্তরটা হবে সাইটোপ্লাজমে ঘটে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আচ্ছা গ্লাইকোলাইসিসের চূড়ান্ত উপাদান কি, উত্তর হবে 2 মলিকিউল পাইরুভেট, ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে এই জায়গার প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিসে কত এনএ, আচ্ছা এখানে গ্লাইকোলাইসিসে কত এটিপি উৎপন্ন হয়, উত্তর হবে 2 অণু। আর গ্লাইকোলাইসিসে কত এনএডিএইচ উৎপন্ন হবে, উত্তর হবে 2 অণু, ঠিক আছে, 2 এনএডিএইচ উৎপন্ন হয়। আচ্ছা তারপর হচ্ছে টিসিএ সাইকেল কোথায় ঘটে, উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, টিসিএ সাইকেলের আরেক নাম কি, ক্রেবস চক্র, ঠিক আছে, ক্রেবস চক্র মনে রাখবে, বা ক্রেবস সাইকেল। 18 নম্বর প্রশ্ন, টিসিএ সাইকেলের উদ্দেশ্য কি, উত্তরটা মনে রাখবে শক্তি উৎপাদন, আর কিছু মনে রাখতে হবে না, তাহলে তুমি অপশনটা ঠিক পেয়ে যাবে। আচ্ছা টিসিএ সাইকেলে কত অণু এটিপি উৎপন্ন হয়, উত্তর হচ্ছে 12। টিসিএ সাইকেলের সূচনা কোন যৌগ দিয়ে, উত্তর হচ্ছে অ্যাসিটাইল কোলিন, ঠিক আছে, অ্যাসিটাইল CoA+, এটা মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা এখানে যতগুলো কোশ্চেন আছে এখান থেকে বাদ দেওয়াই যাবে না, কারণ এইগুলো থেকে কোশ্চেন একেবারেই 100% আসবে। 21 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেনালাইসিস কি, উত্তর হবে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি প্রক্রিয়া। 22 নম্বর, গ্লাইকোজেনালাইসিস কোথায় ঘটে, উত্তর হবে লিভার ও পেশিতে। 23 নম্বর প্রশ্ন, জেনেসিস কি, এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না, গ্লাইকোজেনোলাইসিস আর গ্লাইকোজেনেসিস দুটো কিন্তু আলাদা, এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়া।
24 নম্বর গ্লুকোনিউজেনেসিস কি? উত্তর হবে অকার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি। ঠিক আছে, এটা কোথায় ঘটে? উত্তর হবে লিভার আর কিডনিতে ঘটে। পরিসাইকেল কি? উত্তর হচ্ছে ল্যাকটেট থেকে লিভারে গ্লুকোজ তৈরি করা। পরিসাইকেল কোথায় ঘটে? এটি লিভার আর পেশিতে ঘটে। হাইপার গ্লাইসেমিয়া কি? উত্তর হচ্ছে রক্তে গ্লুকোজের যে স্বাভাবিকের নিচে নেমে যাওয়াকে বলে, আর রক্তে গ্লুকোজের স্বাভাবিক উপরে থাকে বলে হাইপার গ্লাইসেমিয়া। মনে রাখবে কিন্তু, একটা হাইপোগ্লাইসেমিয়া, একটা হাইপার গ্লাইসেমিয়া। 30 নম্বর প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার মতো, গ্লাইকোসুরিয়া কি? আচ্ছা, 31 নম্বর প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ, রক্তে গ্লুকোজের মাত্রা কত? 70 থেকে 110 মিলিগ্রাম পার ডেসিলিটার। 32 নম্বর প্রশ্ন, রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে কোন হরমোন কাজ করে? উত্তর হবে ইনসুলিন গ্লুকাগন। 33 নম্বর প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? উত্তর হবে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনসুলিনের কাজ ভীষণ গুরুত্বপূর্ণ, রক্তে গ্লুকোজ কমানো। ঠিক আছে, গ্লুকাগনের কাজ কি? রক্তে গ্লুকোজ বাড়ানো। দুটো বিপরীত কাজ করে। ঠিক আছে, এগুলো কিন্তু বিপরীত ব্যাখ্যার মধ্যে ফেলে দিতে পারে। আচ্ছা, এটা পড়বে। গ্লুকোজ ভাঙার সম্পূর্ণ প্রক্রিয়ার নাম কি? এরিওবিক রেসপিরেশন। 40 নম্বর প্রশ্ন, 1 মোল গ্লুকোজ ভাঙলে কত এটিপি উৎপন্ন হয়? উত্তর হবে 36 থেকে 38। 41 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, প্রোটিন বিভাগের মৌলিক একক কি? উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পুলটা কি? এটা তোমরা ছোট থেকে পড়েছো, মানে ছোট বলতে তুমি ক্লাস 9 থেকে পড়েছো। দেহে বিদ্যমান মুক্ত অ্যামাইনো অ্যাসিডের ভান্ডারকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড পুল। আচ্ছা, প্রচুর প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, মানে বাদ দেওয়াই মুশকিল, এত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 35 নম্বর প্রশ্নটা করবে, ডিঅ্যামিনেশনের ফলে কি উৎপন্ন হয়? উত্তর হবে অ্যামোনিয়া। ঠিক আছে, ইউরিয়া কোথা থেকে তৈরি হয়? উত্তর হবে কোথায় তৈরি হয়? উত্তর হবে লিভারে। ইউরিয়া কোন মাধ্যমে নির্গত হয়? উত্তর হচ্ছে মূত্রে। ইউরিয়া তৈরি প্রক্রিয়ার নাম কি? অর্নিথন চক্র। ঠিক আছে। আচ্ছা, ডি কার্বক্সিলেশন কি? 11 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড থেকে CO2 মুক্ত হওয়া। আর ট্রান্সমিথাইলেশন কি? এক অণু থেকে অন্য অণুতে মিথাইল গ্রুপ স্থানান্তর। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোসোমকে, মনে রাখবে। ইউরিয়া চক্রের মূল 3টি যৌগ কি কি? অর্নিথিন, সিট্রুলিন আর আর্জিনিন। ইউরিয়া চক্র কোথায় ঘটে? উত্তর হবে লিভারের মাইটোকন্ড্রিয়া আর সাইটোপ্লাজমে। ঠিক আছে, ইউরিয়ার আণবিক সূত্র কি? খুব ভালো করে মনে রাখবে, CONH2 ফ্যাট বিপাকের প্রধান প্রক্রিয়া কি? উত্তর হবে বিটা অক্সিডেশন। আচ্ছা, চর্বি ভাঙার প্রাথমিক ধাপ কি? লাইপোলাইসিস। গ্লিসারল কোথায় প্রবেশ করে? গ্লাইকোলাইসিসে। আচ্ছা, তারপর তোমরা যে প্রশ্নগুলো পড়বে এগুলো ততটাও ইম্পর্টেন্ট নয়, তবে যারা খুব পড়তে ভালোবাসো তারা কিন্তু এগুলো পড়তে পারো। ঠিক আছে, এগুলো পড়তে পারো। এই প্রশ্নটা করতে পারো, ফ্যাটি অ্যাসিড ভাঙার শেষ পণ্য কি? আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আমি যেটা বলবো ভাবছিলাম, যেটা সম্ভবত এখানে খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে তোমাদের গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, যে চক্রটা আছে, সেই একদম শেষে যে কোন পদার্থটি উৎপন্ন হয় সেটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রশ্নগুলো তোমরা করে নিতে পারো। ঠিক আছে, এই যে গ্লাইকোলাইসিস কি বলা হয়, গ্লাইকোলাইসিস কোথায় জমাট বাঁধে, এটা করবে এটিপি, ফুল ফর্মটা করবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এগুলো মনে রাখবে। অক্সিজেনের গ্রহণের চূড়ান্ত উপাদান কি? উত্তর হবে জল। ETC কোথায় ঘটে? উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়। এগুলো মুখস্থ করবে। এবার হচ্ছে চতুর্থ অধ্যায়, মানুষের শক্তির চাহিদা ও ক্যালোরির ধারণা। এখান থেকে তোমাদেরকে যেগুলো করছি, প্রথমেই বম ক্যালোরিমিটার আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ক্যালোরি মান কিসের দ্বারা পরিমাপ করা হয়? উত্তর হবে বম ক্যালোরিমিটার। এটা কি নির্দেশ করে? খাদ্যের ক্যালোরি মান কি নির্দেশ করে? খাদ্য পোড়ালে কতটা শক্তি উৎপন্ন হয় সেটা নির্দেশ করে। ঠিক আছে, তারপরে এই প্রশ্নটা করবে, কার্বোহাইড্রেটে ফিলোজফিক্যাল ফুয়েল ভ্যালু কত? উত্তর হবে 8 কিলোগ্রাম পার 8 ক্যালোরি পার গ্রাম। প্রোটিনের কত? ফ্যাটের কত? অ্যালকোহলের কত? চারটে কিন্তু মনে রাখবে। SDA পুরো নাম? উত্তর হবে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। কার্বোহাইড্রেটের কত হয় SDA, ফ্যাটের কত হয়, প্রোটিনের কত হয়, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে BMR কি? আর BMR এর সম্পূর্ণ নামটা মনে রাখবে। স্বাভাবিক পুরুষের BMR কত হওয়া দরকার? 38 ক্যালোরি পার ঘন্টা। নারীর কত হওয়া দরকার? 35 ক্যালোরি পার ঘন্টা। BMR কে বাড়ায় আর BMR কমায়। ঠিক আছে, ঘুমন্ত অবস্থায় BMR কি পরিবর্তন হয় সেটা কিন্তু মনে রাখবে। এটা হচ্ছে তোমার হরমোন, জ্বর, গর্ভাবস্থায়। আর কে কমায়? উপবাস, বৃদ্ধ বয়স। ঠিক আছে, এগুলোতে কিন্তু BMR কমে যায়, এগুলা মনে রাখবে। এবার কি করবে দেখা যাক। এর পরবর্তী যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে কখন শক্তি বাড়ে, এই জায়গাটা করবে। হালকা কাজ করলে শক্তির প্রয়োজন কত বাড়তে পারে? মাঝারি করলে কত হয়? ভারী করলে কত হয়? দুগ্ধদানকালে কত হয়? বৃদ্ধ বয়সে কত হয়? এই জায়গাটা একটু তোমরা প্রত্যেকে দেখে নাও, এটা একটু মুখস্থ করবে। ঠিক আছে, এরপর এই জায়গাটা তোমরা করবে। এই যে এই প্রশ্নটা কিন্তু ভীষণ উৎপন্ন, এই যে 1 মোল এটিপি ভাঙলে কত শক্তি মেলে বা পাওয়া যায়? 7.3 ক্যালোরি। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু। মোট শক্তির কত শতাংশ BMR দ্বারা ব্যয় হয়? উত্তর হবে 60 থেকে 70%। ঠিক আছে। আচ্ছা, ICMR এর সর্বশেষ গাইডলাইনে প্রকাশের বছর কত? 2020। কিন্তু একদম আসার মতো প্রশ্ন। ঠিক আছে,
রেফারেন্স ম্যান অনুযায়ী গড় শক্তি চাহিদা কত? 2710 ক্যালোরি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। আচ্ছা, এইটা বললাম, আগেও বললাম, এটা মনে হয় খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রের নাম বম ক্যালোরিমিটার। বম ক্যালোরিমিটার থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। আর শক্তির চাহিদা নির্ধারণের জন্য কোন সংস্থা গাইডলাইন দেয়? উত্তর হবে ICMR। এগুলো কিন্তু খুবই চান্স বেশি। আচ্ছা, এর পরবর্তী আমাদের একেবারেই সম্ভবত এটাই শেষ অধ্যায়, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে এইখান থেকে। এরকম ভাবে তোমরা করবে না, আর একটা অধ্যায় আছে, এখনো দুটো অধ্যায়, ঠিক আছে? অনেক বড়, কিছু করার নেই, সিলেবাসটাই বড়। খাদ্য বিনষ্টীকরণ ও খাদ্যের বিষক্রিয়া, এখান থেকে আমি যে যে প্রশ্নগুলো মার্ক করছি তোমরা সেগুলো করে যাবে, সেগুলোকে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ, এটা করবে। মাংসে কোন ব্যাকটেরিয়া বেশি দেখা যায়? আচ্ছা, দুধে সাধারণত কোন জীবাণু দেখা যায়? খুব ইম্পর্টেন্ট, দেয় যেটা ল্যাক্টোব্যাসিলাস। ফল নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ ইস্টার ফাঙ্গাসের আক্রমণ। খাদ্যের ছত্রাকজনিত দাগকে কি বলে? মোল্ড। ভীষণ গুরুত্বপূর্ণ, আসার মতো, ঠিক আছে? সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ হয়? উত্তর হবে ফুড পয়জনিং। খুব আসে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, খাদ্যে অম্লস্বাদ তৈরি হয় মানে টক হয়ে যাওয়া, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশনের জন্য হয়। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে যেগুলো করবে, রোটা ভাইরাস সংক্রমণে কি হয়? তীব্র ডায়রিয়া। রোটা ভাইরাসের শিকার কারা হয়? শিশুরা হয়, ঠিক আছে? বোটুলিজমের উপসর্গ কি? বোটুলিজম থেকে কিন্তু করবে। ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া দ্বারা রোগ হয় বোটুলিজম। বোটুলিজম কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম। আর উপসর্গ কি? অবসাদ, মাথা ঘোরা, পক্ষাঘাত, এগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে স্ট্রেপ্টোকক্কাল ফুড পয়জনিং এর উপসর্গ কি? উত্তর হচ্ছে গলা ব্যথা, জ্বর, ডায়রিয়া, এগুলো, ঠিক আছে? আচ্ছা, খাদ্য দীর্ঘদিন ভালো রাখতে কি ব্যবহার করা হয়? এটা খুব ভালো করে পড়বে। রেফ্রিজারেশন ও সংরক্ষণ প্রযুক্তি। খাদ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আচ্ছা, খাদ্য নিরাপত্তার মূল সূত্র কি? রান্না করা, সঠিক সংরক্ষণ করা। হ্যাঁ, তারপরে এই প্রশ্নটা করবে, ফুড পয়জনিং রোধে রান্নার তাপমাত্রা কত হওয়া দরকার? এটা হবে তোমার 75 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বোটুলিজমের প্রতিরোধে কি করা হয়? টিনজাত খাবার ভালোভাবে সিদ্ধ করা হয়। ফুড পয়জনিং প্রতিরোধে কি ধরনের পানি, মানে তোমার জল ব্যবহার করবে? পানি লিখে দিয়েছি, এটা জল হবে। উত্তর হবে সিদ্ধ বা পরিশোধিত পানি, ঠিক আছে? রোটা ভাইরাসের প্রতিরোধে কি দরকার? উত্তর হবে টিকাকরণ ও পরিষ্কার জল দরকার। এগুলো পানি কেন টাইপ করেছে বুঝতে পারছেন না, জল হবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, খাদ্যে ফুড পয়জনিং সবচেয়ে বেশি কোন মৌসুমে হয়? উত্তর হবে গরম আর বর্ষাকালে। এই ধরনের গুলো করবে। আচ্ছা, ফুড পয়জনিং এর প্রাথমিক চিকিৎসা কি? ORS খাওয়া, ওরাল রিহাইড্রেশন সলিউশন। আচ্ছা, তারপর তোমরা যেটা করবে যে ফুড পয়জনিং, কাঁচা দুধ খাওয়া এটা দরকার নেই। ফুড পয়জনিং মূল মন্ত্র কি? উত্তর ক্লিন, কুক, চিল, সেপারেট, এই 4টি নিরাপত্তা ধাপ। আচ্ছা, একেবারে শেষ অধ্যায়ে আমরা চলে এসেছি, খাদ্যের সুরক্ষা ও সংরক্ষণ কি কিভাবে করা যাবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন, এই অধ্যায়টা সহজ কিন্তু রীতিমতো এখান থেকে প্রচুর প্রশ্ন আছে। এই যে সিসিপি পুরো নাম, ভীষণ গুরুত্বপূর্ণ, একেবারে আসার মতো। এটা কিসের সাথে সম্পর্কিত? আচ্ছা, এই যে সিসিপি পুরো নাম হচ্ছে হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এটা কিসের সাথে সংযুক্ত? ফুড সেফটি ম্যানেজমেন্ট। FSSAI, এটা পুরো নাম কিন্তু ইম্পর্টেন্ট, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। এটা 2006 সালে অনুষ্ঠিত হয়। এটা করবে, ঠিক আছে? এই দুটো করলেই হবে। আচ্ছা, এরপর যেটা করবে, খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য কি? হ্যাঁ, খাদ্যের স্থায়িত্ব, নিরাপত্তা বৃদ্ধি। ব্লাঞ্চিং কি? ফল বা সবজি হালকা সেদ্ধ করা। খাদ্য সংরক্ষণের গৃহস্থালী ব্যবস্থা বা পদ্ধতি। ফ্রিজিং। মাছ সংরক্ষণের পদ্ধতি। স্মোকিং। এগুলো কিন্তু আসবেই, মানে আসার মতো একদম। যদি প্রশ্নপত্র খুবই বাজে না হয় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেবে। হ্যাঁ, পাস্তুরাইজেশন প্রধানত কোন খাদ্য সংরক্ষণ করা হয়? দুধ। পাস্তুরাইজেশনের মূল উদ্দেশ্য কি? ক্ষতিকর জীবাণু ধ্বংস করা। খাদ্য সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতি কি? এসেপ্টিং ক্যানিং। খুব আসে পরীক্ষায় এই প্রশ্নগুলো, ঠিক আছে? এগুলো অনেক আসার সম্ভাবনা বেশি। প্রিজারভেশনে লবণ ব্যবহার করলে ওকে কি বলে? উত্তর হবে সল্টিং। প্রিজারভেশনে তেল ব্যবহার করলে একে কি বলে? উত্তর হবে ওয়েল। তারপর এই যে 29 নম্বর প্রশ্নটা খুব আসে, কত সালে PFA অ্যাক্ট চালু হয়? উত্তর হবে 1954 সালে, ঠিক আছে? 31 নম্বর প্রশ্ন একদম আসার মতো প্রশ্ন, কিন্তু কেউ ছাড়বে না এটা। AGMR কে প্রধানত কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে কৃষিজ পণ্যের মান নির্ধারণে, ঠিক আছে? আচ্ছা, HACCP মূল ধাপ কোনটা? হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, এটা, ঠিক আছে? আচ্ছা, মিল্ক প্রিজারভেশনের সবচেয়ে প্রচলিত পদ্ধতি কি? উত্তর হবে পাস্তুরাইজেশন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর এইটা করবে 39 নম্বর, ব্লাঞ্চিং এর উপকারিতা কি? এনজাইম অ্যাক্টিভিটি বন্ধ করা, ঠিক আছে? এরপর যেটা করবে, এই সদর দপ্তর কোথায়? এগুলো আসবে না, এগুলো তো না আসারই কথা, ঠিক আছে? তারপর আমরা চলে যাব নিচের দিকে আর সেরকম প্রশ্ন রয়েছে। এই যে ফুড সেফটি বলতে কি বোঝায়? ফুড সেফটি বলতে বোঝায় খাদ্যের মাধ্যমে রোগ প্রতিরোধ, ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লাঞ্চিং সাধারণত কত সময়ের জন্য করা হয়? দেখবে তোমরা লাস্টে অনেকগুলো প্রস্তুতি দেওয়া আছে, ঠিক আছে? সেই প্রস্তুতিগুলো একটু রিডিং পড়ে যাবে, একটু রিডিং।
মোটামুটি যেন তোমার একটা আইডিয়া থাকে, যে বিবৃতি ব্যাখ্যা দিলে তুমি যেন বুঝতে পারো। ব্লাঞ্চিং কত সময়ের জন্য করা হয়? 2 থেকে 5 মিনিটের জন্য করা হয়। ড্রাইং এর অসুবিধা কি? না ভিটামিন নষ্ট হয়ে যায়। কোন ভিটামিন? সিটা নষ্ট হয়ে যায়। পাস্তুরাইজেশন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর। ক্যানিং এর একটা অসুবিধা কি? খুব বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। ফ্রিজিং এর একটা অসুবিধা কি? কোল্ড চেনের প্রয়োজন হয়। এগুলো। তারপর হচ্ছে FSSAI এর কাজ কি? খাদ্যের লেভেলিং নির্ধারণ করা। ISA পুরো নাম, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন। AGMR চালু হয়েছিল কত সালে? 1937 সালে। হ্যাঁ, এইবার হচ্ছে নিচে খাবারগুলো মনে রাখবে। এই যে কোনটা কি পদ্ধতিতে সংরক্ষণ করা হয় সেটা তো আসবেই একটা না একটা, আশা করা যায়। ওয়েল প্রিজার্ভেশন কোন খাবারে বেশি ব্যবহৃত হয়? উত্তর হবে আচার। সল্ট প্রিজার্ভেশন কোন খাবারে বেশি ব্যবহার হয়? উত্তর হবে মাছ মাংস। সুগার প্রিজার্ভেশন কোন খাবারে বেশি ব্যবহার হয়? উত্তর হবে জ্যাম। এই ছিল আজকের নিউট্রিশন সাজেশনের প্রশ্ন। কেমন লাগলো ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে জানাও। কোনো জায়গায় কোনো যদি অসুবিধা থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। তোমাদের অনুরোধ আমি রাখলাম। এবার তোমাদের সকল ছাত্রছাত্রীর কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। সেখানে তোমরা তোমাদের এক্সাম হয়ে গেলে তোমরা তোমাদের যে নিউট্রিশন প্রশ্নপত্রটি রয়েছে সেটা একটু কষ্ট করে ছবি তুলে যদি আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে, খুব সুবিধা হয়। এই একটা ছোট্ট অনুরোধ তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে আমার রইল। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না, কারণ পরবর্তীতে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পাবো তার সমাধান এবং সাথে তোমাদের সাজেশন প্রত্যেকটা দিয়ে আমি কিন্তু তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তোমরা আমাদের পাশে থাকো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখছি।